আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেটাতে আমি আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারিনি, আমি কেঁদে ফেলেছি। কারণ ওই কথাগুলোর সাথে আমি নিজেকে ভীষণভাবে মেলাতে পারছিলাম, যেই কারণে আমি কেঁদে ফেলেছি ওই ভিডিওটাতে। তো বহু মানুষের মেসেজ, কল, আমার বন্ধু বান্ধবীদের কল, কি হয়েছে আমাকে বল আমাকে বল, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। পুরনো কিছু ঘটনা যেগুলো আমি ভুলতে পারছিলাম না, আর সেগুলো সবসময় চোখের সামনে ভেসে ওঠে, আর সেই জিনিসগুলোই আজকে আমি তোমাদেরকে বলবো। জানি না কে কীরকমভাবে নেবে কথাগুলো, আমাকে কীরকমভাবে বুঝবে, ভাববে, বা অনেকে তো খারাপ কমেন্ট করেই, ভালো কমেন্টও করে। বেশিরভাগ জনই ভালো কমেন্ট করে, ভালো মানুষ যারা, তারা আমাকে ভালোভাবে ব্যাপারগুলো আমার বুঝতে পারে। তো আজকে কি হয়েছিল, সকালবেলায় মানে ব্যস্ত থাকি যেরকমভাবে, তো দুটো বোন আছে আমার ফেসবুক প্রোফাইলে, যারা আমার মতনই ভিটিলিগো যাদের আছে। এক হচ্ছে শাশ্বতী, দুই হচ্ছে মৌমিতা বলে একজন, মৌমিতা সাহা নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। দুজন আমার সাথে কথা বলে, ঠিক আছে। আমি তোমাদের সাথে খুব শিগগিরই তাদের ভিডিওগুলো শেয়ার করব। তো তাদের কথাগুলো শুনে আমি নিজেকে ভীষণভাবে খুঁজে পাচ্ছিলাম যে এরকম যাদের আছে, যাদের সাদা দাগ আছে, তারা কি পরিমাণ কষ্ট সহ্য করে। এই যে আগে যখন আমি ছোট ছিলাম, আমার মনে পড়ে ক্লাস 7-এ পড়ি, দাগটা সবে মানে হাতে হয়েছে আর কি, কোনোইগুলোতে 3/4 স্লিভসের আমি চুড়িদার পরতাম, মাঝে মাঝে হাত কাটা ফ্রকগুলো পরতাম, বাট তার সাথে আমাকে ফুল প্যান্ট পরিয়ে রাখা হতো। অত গরমেও আমাকে ফুল প্যান্ট পরতে হতো, কোনো ছাড় ছিল না। আর আমাকে এটা বোঝানো হতো আমি মেয়ে, আমার বাড়িতে বাবা আছে, ভাই আছে, সভ্য ভদ্র হয়ে থাকতে হবে। দাগটাকে ইস্যু বলে দেখা হতো না, কিন্তু অ্যাকচুয়ালি দাগটাই ইস্যু ছিল। তো আমার বাবা একজন সামান্য ড্রাইভার ছিল, ড্রাইভারি করেই আমাদেরকে বড় করেছে, তো সেটা বলতে আমার কোনো লজ্জা নেই। তো কি হতো, মানে ওরকম জিনিসগুলো হওয়ার থেকে আমার মনে হয় যদি বন্ধ ঘরে কেউ 2-3 চাপড় চড়িয়ে দিত, সেটা আমার কাছে খুবই, মানে আমাদের মতো মানুষদের কাছে মানে খুবই সামান্য জিনিস হতো এরকম অপমানগুলোর থেকে। মানে এই দিনের পর দিন কটূক্তি, মানুষের কথা। তো আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করি। যখন ছোট ছিলাম, দাগটা যখন ক্রমাগত বাড়তে শুরু করেছিল, তখন কি হয়, আমার বাবা মাকে যে যা বলতো তাই করতো। আমার বাবার ডাক নাম হচ্ছে বিশু, ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ মুখার্জি। আমি বর্ধমান জেলায় আমার বাড়ি, যারা জানো না তারা জেনে নাও। তো কি হতো, আমার বাবা মাকে যে যা বলতো আমার বাবা মা সেটাই শুনতো। আপনার মেয়ের দাগ আছে, আপনি ওখানে যান। আপনার মেয়ের দাগ আছে, আপনি ওই ডাক্তারকে দেখান, দেখবেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনার মেয়ের দাগ আছে, মাজারে যান, মাজারে গেলে দেখবেন ওরা 3-4 বার ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে আপনার মেয়ে। আমার বাবা মা তাই করেছে। মাজারে গিয়েছি, মাজারে গিয়ে বৃহস্পতিবারে চাদর চড়িয়ে এসেছি, কিচ্ছু হয়নি। আপনার মেয়ের দাগ আছে, ওখানে বর্ধমানে চলে যান, বর্ধমানে ভালো স্কিনের ডাক্তার বসে। এখনও আমার কমেন্ট বক্সে এরকমই অনেক ধরনের মেসেজ আসে, এই ডাক্তার দেখান, ওই ডাক্তার দেখান, কোথাও কিছুই হয় না। আপনার মেয়ের সাদা দাগ আছে, বিশুদা তুমি তোমার মেয়েটাকে নিয়ে না বাঁকুড়া চলে যাও, ভালো স্কিনের ডাক্তার বসে, ওখানে খুব তাড়াতাড়ি ভালো ট্রিটমেন্ট দেয়। আমার বাবা তাই করেছে, আমার মা তাই করেছে। হাতুড়ে ডাক্তারদের কাছেও নিয়ে গেছে, তাদের ওষুধে গোটা গা ফোসকা হয়ে যেত, পায়ে হাতে। এক সেকেন্ড। ফোসকা হয়ে যাওয়ার পরেও সেই ওষুধগুলো আমাকে কন্টিনিউ করতে হতো। ঠিক হয়ে যাবে, ফোসকা হচ্ছে, এরপরে নর্মাল চামড়ায় ফেরত আসবে, ওষুধগুলো লাগা। বিশুদা তোমার মেয়েটাকে নিয়ে মাজারে যাও। মাজারে গিয়েছি, প্রত্যেক বৃহস্পতিবারে মাজারে গিয়েছি। ধূপের ছাই দিত, নকুলদানার সাথে ধূপের ছাই, সেগুলোকে খেতে হতো। গোলাপ জল, ধূপের ছাই আর নকুলদানা, সেগুলোকে বৃহস্পতিবারে খেতে হতো। ঠিক হয়নি দাগ। তোমরা অনেক সহজে কোনো মানুষকে ভেতর থেকে না দেখে জাজ করে দাও, যে মানে মানুষটার ভেতরে মনের মধ্যে যে কত বড় এফেক্ট পড়ে তোমরা কেউ বুঝতে পারো না।
আমার মতো মেয়েদের কাছে জানো তো এই দাগের নিয়ে এই যে কটূক্তিগুলো বিশাল বড় সম্মানের। আমাদের মতো মেয়েদের মানে মনে হয় যে দু চোট ছড়িয়ে দিলে, ঘরের মধ্যে যদি কেউ ছড়িয়ে দিত সেইগুলো ওষুধ খেয়ে ঠিক করা যেত, কিন্তু এই যে লোকজনের যে কটূক্তি বাজে কথা সেই জিনিসগুলো সহ্য করাটা খুব কঠিন। তারপরে লোকজনের তো কথাবার্তা আছেই। ছোটবেলায় জানো তো এই শাশ্বতী বলে যে বোন আছে, ওর সাথে কথা বলতে বলতে ওকে আমি মেসেজে রিপ্লাই করছিলাম, ওকে আমি ভয়েস মেসেজ পাঠাতে পারছিলাম না, কারণ মেয়েটা ভেঙে পড়েছে, মেয়েটা অবিবাহিত, আমাদেরই বয়সী, কারণ ওরও সাদা দাগ আছে। তো ওই মেয়েটা যখন বলছিল ও কেঁদে ফেলছিল আমার সাথে কথা বলতে বলতে, আমিও কাঁদছিলাম, কিন্তু আমি ওকে দেখাচ্ছিলাম যে আমি কতটা স্ট্রং, আমি ভেঙে পড়ছি না, আমি মেসেজে রিপ্লাই করছিলাম, পাচ্ছে তার কাছে আমি দেখি মানে কেঁদে ফেলি। বুদবুদে একজন ডাক্তার বসতো, সেই ডাক্তার ইঞ্জেকশন করতো, আমাকে ইঞ্জেকশন দিত, মানে সপ্তাহে সপ্তাহে ইঞ্জেকশন পুশ করতো। সেটাও ইঞ্জেকশন নিয়েও আমার স্কিনে কোনো পরিবর্তন আসেনি। তারপরে কি হয়, একটা ইনসিডেন্ট বলছি। তখন আমি খুব জোর হলে ক্লাস 8-এ পড়ি কি 9-এ পড়ি, আমার ছোটো মামার বিয়ে হয়েছে। আমার মামার বাড়ির লোকেরা প্রচণ্ডভাবে এই দাগটা নিয়ে এত কথা শোনাতো, আড়ালে সামনে, ওর তো বিয়ে হবে না, ওকে একটা কোনো কিছু ব্যবস্থা করে দিবি, দোকানপাট করে দিবি, সেরকম করবে। তারপরে সবসময় আমার বাবাকে ছোট করতো, ড্রাইভারের ছেলে মেয়ে তারা আবার কত বড় হবে, তারা আবার কি করে খেতে পারবে, ড্রাইভারের ছেলে তো ড্রাইভারই হবে। আমার যেহেতু ভাই আছে, তো এরকমভাবে আমাদের যখন ছোটোবেলায় মানে যখন ভাই বোনরা একসাথে থাকতাম মামার বাড়িতে, ভাই বোন থাকলেই মারামারি ঝগড়াঝাটি হবে, এটা স্বাভাবিক। তো কি হয়, সবসময় না এটা বলা হতো ওর জামা কাপড় পরবি না। আর আমার মানে সমবয়সী যদি থাকে দেখবে এর জামা ও পরবে, ওর জামা ও পরবে, এটাই তো হয়, দিদি বোনের জামা পরবে, বোন দিদির জামা পরবে, এরকম পাল্টাপাল্টি করে হয়, হামেশাই হয়। তো কি হতো, বলতো কি যে ওর সাথে মিশতে দিস না, ওর জামা কাপড় পরতে দিস না। এখন সবারই মানে পয়সাপাতি হয়েছে, সবাই নিজে নিজে কিনতে পারে, কিন্তু ওই টাইমটা কি হতো, সবারই জামা প্যান্ট দেওয়া নেওয়া করতো। আমারও অনেক জামা প্যান্ট আছে জানো তো, চাইলেই আমি দিয়ে দিতে পারি, কিন্তু কি হয় বলতো, যে দিয়ে দিলেও সেই জামা প্যান্টগুলো কেউ পরবে না, কারণ আমার দাগ আছে, আমি দিই না ওই জন্য কাউকে, আমি যত্ন করে গুছিয়ে তুলে রেখে দিই। তো বুদবুদে যে ডাক্তার বসে, সেই ডাক্তার ইঞ্জেকশন পুশ করতো, আর মোলালাইট বলে একটা ক্রিম দিয়েছিল, যে ক্রিমটা লাগিয়ে রোদে বসতে হতো, প্রচণ্ড গরমেও রোদে বসতে হতো। ওই বোনকেও বসতে হতো, ওই বোনও আজকে বলতে বলতে কেঁদে ফেলছিল। তো আমার আজকে পুরনো কথাগুলো সব মনে পড়ে গেল ওই বোনটার সাথে কথা বলতে বলতে, যে কারণে আমি নিজের ইমোশনটাকে মানে আমি চাইলেও কন্ট্রোল করতে পারছিলাম না, আর আমার সবসময় মানে মনটা খারাপ করছিল, যেহেতু ভুক্তভোগী কিনা আমরা। তো মোলালাইট বলে ক্রিমটা লাগিয়ে সকালবেলা রোদটা নাকি গায়ে লাগাতে হতো, ওই ফোসকা হয়ে যেত, এত বড় বড় ফোসকা হতো রোদে ওই ক্রিমটা লাগিয়ে বসার পরেও। তারপরেও সেই জিনিসটা আমাকে বলা হতো কি বাড়িতে, যে ফোসকা হয়েছে তো কি হয়েছে, এরপরে নর্মাল স্কিন আসবে, ওই জন্য ফোসকা হচ্ছে, কিন্তু যেইকে সেই ওই জিনিস ঠিক হওয়ার নয়। তো তোমরা অনেকেই আমাকে বলছিলে যে দিদি কাঁদো না, কষ্ট পেও না, তো তোমাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করলাম। আর খারাপ ভালো মিলিয়েই তো জীবন, আমি জানি, আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি, বাট এখনও অনেক মেয়ে আছে যাদের বিয়ে হয় না এই দাগটার জন্য। আমি তো তবু সংসার করছি, আমার মেয়ে আছে, আমার স্বামী আছে, দুজন, সবাইকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করছি। আমার হাজব্যান্ড কিচ্ছু বলে না, আমার শ্বশুরবাড়ির লোকজন কিচ্ছু বলে না এখন, কিন্তু ওই মেয়েগুলোকে তো ফেস করতে হয়, ওই মেয়েগুলোকে তো শুনতে হয় যে তোমার দাগ আছে, তোমার তো আর বিয়ে হবে না। বাবা ওই মেয়েটার না, শাশ্বতী বলে যে বোনটার কথা বলছি, ওই বোনটার বাবার পানের দোকান আছে। তো ওই বোনটাকে প্রতিনিয়ত শুনতে হয় যে বাবার তো পানের দোকান আছে, বাবার দোকানেই বসবে। তো সাদা দাগটা এমন কোনো বড় ইস্যু নয়, কিন্তু এটাকে ইস্যু বানাচ্ছে সমাজের কিছু মানুষ, বিষাক্ত মানুষ। আমাদের ঘরের থেকেই উৎপত্তি হয় এটা, ঘরের কিছু মানুষ আছে
আমাকে যেমন আমার বাড়ির লোকজন ছোট চোখে দেখতো, এখনও দেখে। ওই জন্য কী বলতো, আমি সবারই সাথে যোগাযোগটা বন্ধ করে দিয়েছি। আমার কারোর সাথে কোনো রকম যোগাযোগ নেই। বাবা মার সাথে কথা বলতে হয় বলি, তাছাড়া আমি কারোর সাথে যোগাযোগ রাখি না। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তাও আমি বাবা মার সাথেও মাঝে মাঝে কথা বলি না, কারণ আমি বোঝাতে পারি না যে আমি কি চাইছি, আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে। আর আমাকে কেউ কোনো দিন বোঝেনি, কেউ কোনো দিন বোঝেনি। সবসময় না আমি বাইরে শান্তি খুঁজে বেড়াতাম, যে বাড়িতে যে পরিমাণ আমি কষ্ট সহ্য করতাম, আমি কাউকে প্রকাশ করতাম না। আর আজকে আমি কেঁদে ফেলেছি বলে তোমরা এতভাবে মেসেজ করছো, যে আমি ভিডিও মাধ্যমে রিপ্লাই না করে পারলাম না। আর আমি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারিনি, যে কারণে আমি কেঁদে ফেলেছিলাম। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ছোট বোনের মতো করে মাফ করে দেবেন। আর ভালো থাকবেন সবাই। ভিডিওটা জানি একটু বড় হয়ে গেল, ভালো থাকবেন।